নমস্কার বন্ধুরা, ফিরে এলাম কত কথা চ্যানেলে। এই চ্যানেলে আমরা আড্ডা মারি, বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু রেগুলার ভিডিও দেওয়া হয় না, কারণ পুকুল খুব একটা সময় পায় না। তো যেটা বলেছিলাম যে এরপরে মাঝে মাঝে আমি অন্য আরও কোনো লোককে নিয়ে বসবো, প্লাস নিজেও কিছু করব, কারণ এটা তো আমাদের কথা বলার চ্যানেল। এই চ্যানেলে আমি নিজেও আমার নিজের কিছু মতামত, বিভিন্ন রকম ঘটনা দেশে ঘটছে, রাজ্যে ঘটছে, আমাদের আশেপাশে ঘটছে, যেগুলো প্রত্যেকটা কিন্তু আমাদেরকে টাচ করে। এমন খুব কম ঘটনা ঘটে, বড় ঘটনা, যেটা আমাদেরকে টাচ করে না। তো সেই বিষয়েও কথা বলবো। আর ভাবলাম যদি কিছু গল্পের বইটই বা কবিতা টবিতা পড়া যায় তাহলে কেমন হয়, একটু বলবেন, সেটাও পড়বো। আহ, আজকে আমার একটা অনেক লকডাউনের সময় কিছু করছিলাম না, বাড়িতে বসেছিলাম, সবারই খুব কষ্ট ছিল। সেই সময় একটা আমি বেশ দীর্ঘ কবিতা বললে কবিতা বা কাব্য বললে কাব্য, একটা ব্যালেড টাইপের একটা লিখেছিলাম, সেটা তখন রেকর্ডিংও করেছিলাম। 15 মিনিটের একটা ব্যালেড, লকডাউনে পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে। তো সেটা এই চ্যানেলে আজকে দিচ্ছি। আগে একটা মানে আমার ব্লগিং চ্যানেল, সেখানে দিয়েছিলাম, তারপর মনে হলো যে ওই চ্যানেলে এটা উপযুক্ত নয়, তো এই চ্যানেলে দিচ্ছি। যদি আপনারা শোনেন তাহলে কবিতাটা শুনবেন, শুনে আমাকে বলবেন কেমন লাগলো। বেশ লম্বা, হয়তো বোরও হতে পারেন। যদি বোর হন তাহলে সেটাও বলবেন। আর আমি অল্প স্বল্প লেখালেখি করি, পুকুর লেখালেখি করে, সেগুলো এই চ্যানেলে আসবে। নমস্কার, শুনুন। পরিযায়ী। রতন হাঁটছিল, ও মোবাইল মিস্ত্রি, কাজ করে দিল্লির চাঁদনি চকের একটা দোকানে। দোকান বন্ধ হলো লকডাউনে। প্রথমে একদিন, তারপরে 15 দিন, তারপরে 1 মাস, এবং শেষে অনির্দিষ্টকালের জন্য। মাইনের টাকা প্রায় শেষ, বাড়ি ভাড়া দিতে পারেনি, বাড়িওয়ালা তাড়িয়ে দিল, তাই হাঁটছিল। ওর বাড়ি পশ্চিমবাংলার বাঁকুড়ার প্রত্যন্ত এক গ্রামে, বহুদূরের পথ, প্রায় 1500 কিলোমিটার। বাস ট্রেন বন্ধ, তবু ফিরে যেতে হবে বাড়ি, তাই হাঁটছিল। ওর সাথে ওর সদ্য বিয়ে করা বউ শিউলি, খুব সুন্দর, সদ্য প্রস্ফুটিত ভোরের শিউলি ফুলের মতোই। সুখী সংসারের অনেক সুন্দর স্বপ্ন দেখেছিল ওরা, সেগুলো বিসর্জন দিতে দিতে ভরা গ্রীষ্মের শুকনো রাস্তায় ওরা হাঁটছিল। রবার্ট হাঁটছিল ওর সাথে, 1.5 বছরের বাচ্চাটাকে কোলে নিয়ে। বাচ্চাটা হাঁটতে পারে না এখনো। সঞ্জয় হাঁটছিল, ও বিহার থেকে গেছিল গুজরাটে সুতোর কারখানায় কাজ করতে। সাথে সুভাষ, ও হিরে কাটে। দুজনেরই কারখানা বন্ধ। মাসের মাইনে হাতে ধরিয়ে মালিক বলেছে চলে যেতে। কারখানা কবে খুলবে জানে না, তাই হাঁটছিল সোজা বিহারের গ্রামের দিকে। বুড়ো সুলেমান হাঁটছিল। সুলেমান ওয়েল্ডিং মিস্ত্রি, কাজ করত মুম্বাইতে। সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছিল সুলেমান গত মাসে। হাসপাতালে ভর্তি ছিল প্রায় 1 মাস। তারপরে একদিন ছাড়া পেল ও। বাইরে বেরিয়ে দেখলো লকডাউন, করোনা এসেছে ভারতে। বস্তির যে ঘরে থাকতো ওরা একসাথে 7-8 জন, সেই ঘরটা তালা বন্ধ। কার যেন জ্বর এসেছিল, সবাইকে ধরে নিয়ে গেছে পুলিশ, কোয়ারেন্টাইন না কোথায় যেন। পুলিশ ঢুকতেই দিল না ঘরে, বলল মরবে নাকি, এখানে খুব ভয়, করোনা হতে পারে যখন তখন, যাও বাড়ি চলে যাও। সুলেমান ভাবছিল কি করে ফিরবে বাড়ি, ট্রেন চলছে না, বাস চলছে না। ওর বাড়ি যে আসামে, অতটা পথ যাবে কি করে। তারপর তাকালো নিজের চারপাশে। এত বড় মুম্বাই নগরী ঘুমিয়ে পড়েছে কোনো এক অদৃশ্য জাদুর ছোঁয়ায়। একটাও গাড়ি চলছে না, একটাও দোকান খোলা নেই। বহুদিন কাজ করেছে সে এই শহরে, এমন মরা শহর কোনোদিনও দেখেনি ও। ভয় হলো, সত্যি যদি মরে যায়। এদিক সেদিক ঘুরে খাবার পেল একটু, সেটা খেয়ে রাস্তার ধারে ফুটপাতে শুয়ে পড়ল সুলেমান। ঘুমিয়ে স্বপ্ন দেখলো আসামের বাড়ির, ওখানে ওর বউ আছে, আর আছে মেয়ে। মেয়েটার বয়স 19, বিয়ের কথা চলছে ওর। খুব ভোরে উঠে পড়ল সুলেমান, না এখানে মরলে চলবে না, বাড়ি যেতেই হবে, মেয়ের বিয়ে দিতে হবে। তারপরে না হয় মরা যাবে কোনো এক অবসরে। সেই ভোর রাত থেকে সুলেমান হাঁটছিল, ভাঙা পায়ে ব্যথা করছিল খুব। একটা লাঠি কুড়িয়ে পেল রাস্তার ধারে, সেটাকে ভর করেই সুলেমান হাঁটছিল মুম্বাই থেকে আসাম। জহর হাঁটছিল, তবে খুবই আস্তে আস্তে। ও কাজ করে জয়পুরে, রাজমিস্ত্রির কাজ। ওর কাজ বন্ধ, টাকা শেষ, তাই হাঁটছিল গ্রামের দিকে। আস্তে হাঁটছিল,
কারণ রেশমি ছিল সাথে। রেশমি জহরের বউ, অন্তঃসত্ত্বা 8 মাসের, পেটটা বেশ বড় হয়ে গেছে, তাই হাঁটতে পারে না জোরে। ডাক্তার দেখাতে গেছিল গত সপ্তাহে। যে ডাক্তার দেখতো রেশমিকে সে দেখল না, বলল লকডাউন, এখন দেখা যাবে না কোনোভাবেই। বলল বাড়ি চলে যাও, ব্যথার ওষুধ দিল। তাই ওরা খুব আস্তে আস্তে হাঁটছিল। হাঁপিয়ে যাচ্ছিল রেশমি, তখন দাঁড়াচ্ছিল ওরা, এক ধুডক জল, তারপরে আবার হাঁটছিল। বাচ্চাটা হওয়ার আগে পৌঁছতেই হবে বাড়ি। গমগমে শহরগুলো সব ফাঁকা, রাস্তায় রাস্তায় ব্যারিকেড পুলিশের, অলিখিত কারফিউ সারা দেশে। করোনা না কি একটা রোগ এসে গেছে নাকি। সবাই মরে যেতে পারে সেই রোগে, মরতে বড় ভয়। তাই সরকার জারি করেছে লকডাউন। বাবুরা সব ম্যাজিকের মতো ঢুকে গেছে বাড়িতে। টিভি রেডিওতে সদাই বলছে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। তাই বাবুরা সবাই বাড়িতে। দামি গাড়িগুলোতে ধুলোর পরত মানুষের মনেও, ভয়ের ধুলো, দুশ্চিন্তার ধুলো, অবিশ্বাসের ধুলো। বাড়িতে খাওয়া দাওয়া, ঘুম আর টিভি দেখা, অথবা মোবাইল স্ক্রিনে কোথায় কতজন ইনফেক্টেড, ইতালিতে মরল কজন মরল আমেরিকায়। অত বড় সব শক্তিশালী দেশ, অত উন্নত চিকিৎসা ব্যবস্থা, ওরাও বাঁচছে না, আমরা বাঁচব কি করে? অতএব ঘরে থাকাই ভালো। রুবিনা ফ্ল্যাটবাড়ি নামক একটা ভার্টিক্যাল বস্তিতে কাজ করে। এই সুন্দর মজার কথাটা ওকে বলেছিল ওরই বস্তির এক দিদি। যে বস্তিতেও থাকে সেখানে অনেক মানুষ থাকে কম জায়গায়, গায়ে গায়ে। যেখানেও কাজ করে সেখানেও অনেক মানুষ থাকে একসাথে, কম জায়গাতেই। শুধু একজনের মাথায় অন্যজন, তার উপরে তারও উপরে আরও অনেকে। রুবিনা বাইয়ের কাজ করে। ফ্ল্যাট বাড়িটা বেশ ঝকঝকে, লিফট আছে পার্কিং লট, আছে দারোয়ান। তা যে ফ্ল্যাট বাড়িতেও কাজ করে সেটাও বন্ধ, খুব কড়া নিয়ম। কেউ বাইরে বেরোবে না, বাইরের লোক ঢোকার তো প্রশ্নই নেই, তাই কাজ বন্ধ। বৌদি, ভাবি, আন্টিরা বলেছে এখন না আসতে, যতদিন না লকডাউন ওঠে। রুবিনা কাজ করে খায়। সেই 12 বছর বয়সে মায়ের সাথে এসেছিল এই শহরে। মাই ঢুকিয়ে দিয়েছিল কাজে। মা নিজেও কাজ করতো 4 বাড়িতে। বয়স হয়েছে, আর পারে না খাটতে, তাই রুবিনাই পাঠিয়ে দিয়েছে গ্রামে। গত বছর বড় হয়েছে ও, কাজ করে খাওয়াতে পারবে মাকে। মা থাকে গ্রামে মামা মামির সাথেই। রুবিনা টাকা পায় প্রতি মাসে। সরকার ফ্রিতে রেশন দিচ্ছে, এখন খাবার দিয়ে যাচ্ছে। বহু স্বেচ্ছাসেবী সংগঠন। লাইনে দাঁড়িয়ে ভিক্ষের খাবার খেতে ভালো লাগে না রুবিনার। ওর কাছে বেশ কিছু টাকা প্রত্যেকটা বাড়ি থেকে মাইনে দিয়ে দিয়েছে ওকে। তাই ও ভাবলো গ্রামে ফিরবে, যেখানে ওর মা, মামি, পাড়া প্রতিবেশী সবাই আছে। মায়ের হাতে লুচি তরকারি খায়নি কতদিন, তাই রুবিনা হাঁটতে শুরু করলো। অনিতা, শেফালি, জয়া আর লতারাও হাঁটছিল। বারবনিতা ওরা, রাতের পুরী। শহরের মনোরঞ্জন করে রোজ রাতে, শরীর বিক্রি করে, ভালোই রোজগার। ওরা থাকে সোনাগাছি, জিবি রোড কিংবা কামাথিপুরায়, যেখানে রোজ সন্ধ্যায় পয়সা ওড়ায় সম্ভ্রান্ত বাবুরা। পৃথিবীর সবচেয়ে পুরনো পেশা, সে কাজও বন্ধ। প্রেয়সীর উষ্ণ আলিঙ্গনের বিশ্বাস নেই আর, নরম ঠোঁটের চুম্বনে ছড়াতেই পারে ভাইরাস। তাই ভালোবাসার বাজারও বন্ধ। পুলিশ এসেছিল পাড়ায়, মাইকিং করে বলে গেছে শহর ছাড়তে, না হলে কোয়ারেন্টাইনে ধরে নিয়ে যাবে। করোনা ছড়াতে দেবে না শহরে। বদ্ধপরিকর খাকি প্রহরী। তাই ওরা হাঁটছিল ছোট ছোট দলে ভাগ হয়ে, কলকাতার সোনাগাছি থেকে আগ্রার দিকে, দিল্লির জিবি রোড থেকে কেরালার দিকে, বম্বের কামাথিপুরা থেকে ত্রিপুরার দিকে। বড় বড় শহরের জনশূন্য, সোজা বাঁকা, মসৃণ, এবড়ো খেবড়ো, উঁচু নিচু রাস্তা দিয়ে হাঁটছিল ওরা। হাঁটছিল কত জাতি, কত ভাষা, কত পেশা, কত প্রান্তের মানুষ। কেউ হাঁটছিল রেললাইন ধরে। অর্ধেক মানুষ ভয়ে ঢুকে গেছিল বাড়িতে, আর বাকি অর্ধেক বেরিয়ে পড়েছিল রাস্তায়, হাজার হাজার মাইল হাঁটবে বলে। এ শহর যে ওদের নয়, হয়নি কোনো দিনও। সুখের দিনে জুগিয়েছে মুখের গ্রাস, শ্রমের বিনিময়ে, ব্যাস ওইটুকুই। বিপদ আসতেই ওদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে দূরে। তাই হাঁটছিল ওরা ওদের নিজেদের রাজ্যের দিকে, শহরের দিকে, গ্রামের দিকে, যেখানে আছে ওদের আপনার জন, আছে আশ্রয়, আছে ভালোবাসা। বন্ধু আত্মীয়রা ফোন করে বলেছে চলে আয়, যদি আমাদের জুটে যায় দুমুঠো খাবার, এক মুঠো থাকবে তোদের জন্য। বাঁচলে একসাথে বাঁচবো, মরলেও মরবো একসাথেই।
কই কর্মস্থান তো সে কথা বলেনি। সেখানে শুধুই অর্থের লেনদেন, তাই হাজার হাজার মাইল হাঁটছিল ওরা, মৃত্যুকে সাথে নিয়ে, অনাহার নিয়ে, অনিশ্চয়তা নিয়ে, আবার বুক ভরা আশা নিয়েও। নিজের রাজ্য, নিজের গ্রাম ফেরাবে না ওদের, ফেরাতে পারবে না, ওরা যে ওদের আপনার জন। তাই হাঁটছিল ওরা, কখনো সারাদিন ধরে, কখনো বা রাতে। একটু জল, কখনো একটু খাবার দিচ্ছিল কোনো কোনো দয়ালু মানুষ। হ্যাঁ, পুলিশও ছিল সেই দলে, যাদেরকে ওরা চেনে না, দেখেনি কোনোদিনও, আর দেখা হবে না কোনোদিনও। ইতিহাস তৈরি হচ্ছিল নীরবে এই ক্ষণিক মিলনের সন্ধিক্ষণে, মানবতার ইতিহাস, মানবিকতার ইতিহাস। তারপরে আবার পথ চলা। ওদের কারোর পিঠে, হাতে পায়ে ছিল মোটা মোটা দাগ। বাস আসবে বলেছিল, আসেনি। ট্রেন চলবে বলেছিল, চলেনি। ওরা পাগলের মতো, পঙ্গপালের মতো ভিড় জমিয়েছিল বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে। কোনো বারণ শোনেনি, কোনো বাধা মানেনি, সেখানেই মিলেছে এই দাগ। রাষ্ট্রযন্ত্রের নির্মম অস্ত্র ঝলসে উঠেছে প্রশাসনের হাতে, ঝলসে উঠেছে লাঠি, রাবার পেলেট, জলকামান, কাঁদানে গ্যাস। মানুষ দেখেছে টিভিতে, কেউ নিন্দে করেছে, আবার কেউ কেউ বলেছে ওগুলোর ওটাই প্রাপ্য ছিল। গুলি করে মারছে না কেন? ওদের দোষ, ওরা বাড়ি ফিরতে চেয়েছিল, মানুষের মতো ফেরা, আধুনিক মানুষের মতো, ট্রেনে বাসে করে। বন্ধ হয়েছে সে পথ, অগত্যা হেঁটেই বাড়ি ফেরা। গায়ের দাগ হয়তো মিলিয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতেই, বহুদূরের রাস্তা, কিন্তু মনের দাগগুলিকে মেলাবে কোনোদিন কে জানে। একেবারেই বৈচিত্র্যহীন একটানা পথ চলা নয়, পথ চলতে চলতে মজা হচ্ছিল মাঝে মাঝেই। বর্ডার চেকপোস্টে দাঁড় করাচ্ছিল পুলিশ, হাজার হাজার প্রশ্ন। কোথায় থাকিস, কি কাজ করিস, বাড়ি কোথায়, কেন যাচ্ছিস, জানিস না লকডাউন? মলয় মান্ডি উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলে, অভাবের তাড়নায় বোলপুরের বাড়ি ছেড়ে কাজ করতে গেছিল কর্ণাটকে। পুলিশের প্রশ্নের উত্তরে হেসে বলেছিল, মজা লাগছে স্যার, রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরতে কেমন লাগে দেখব বলে হাঁটছি স্যার। মজাটা বাড়ল বই কমল না। পুলিশের বেধড়ক মারে রক্তাক্ত শরীরটা অ্যাম্বুলেন্সে চেপে চলে গেল হাসপাতালে, তারপর মর্গে। বাড়ি ফেরা হলো না মলয় মান্ডির। এছাড়াও আরও অনেক মজা হচ্ছিল। দেশের আইন ভেঙে পথে হাঁটার অপরাধে অপরাধী মানুষগুলো কোনো রসিক প্রশাসনিক ব্যক্তির আদেশে জোকার হয়ে যাচ্ছিল হঠাৎ হঠাৎ। ব্যাঙের মতো থপথপ করে লাফিয়ে, অথবা কুমিরের মতো বুকে হেঁটে, অথবা সাপের মতো শুয়ে শুয়ে এঁকে বেঁকে। রাস্তায় সাঁতার, বেশি না, 200-400 মিটার মাত্র। কয়েকশো বা 1000 কিলোমিটার চলার রাস্তায় এ আর এমন কি। তাছাড়া আরও আনন্দ হচ্ছিল টিভিতে দেখাচ্ছিল বলে। ওদের মতো অপাঙ্ক্তদের টিভির পর্দায় আসার সুযোগ মেলে না বললেই চলে। এত সব সার্কাস টিভির পর্দায় দেখে মজা পাচ্ছিল অনেকে। সারাদিন বাড়িতে বসে থাকা বর্ণহীন জীবনে একটু হাসির খোরাক এনে দেওয়ার জন্য কেউ কেউ সাধুবাদ দিচ্ছিল মিডিয়াকেও। ভাইরাল হচ্ছিল সেসব ভিডিও, সে ভাইরাস ছড়াচ্ছিল ফোন থেকে ফোনে, মন থেকে মনে, এত বড় দেশের কোণ থেকে কোণে, করোনার চেয়েও তাড়াতাড়ি। দূষণ কমে গেছিল, বায়ু দূষণ, শব্দ দূষণ, দৃষ্টি দূষণ। তাই পাখি ডাকছিল শহরেও। রাজস্থানে ময়ূরের পেখম মেলা নাচ, গুজরাটের স্কুলে সিংহের আনাগোনা, কাঠমান্ডুর রাস্তায় গন্ডার, কলকাতার গঙ্গার ঘাটে বিলুপ্ত প্রায় শিশু। আরও কত জায়গায় কত রকম। গাড়ি ঘোড়া, কলকারখানা, দোকান বাজার বন্ধ, ধুলো ধোঁয়া নেই। তাই উত্তর বিহার থেকে দেখা যাচ্ছিল এভারেস্ট, জলন্ধর থেকে দেখা যাচ্ছিল গঙ্গোত্রী, জলপাইগুড়ি থেকে রোজই দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। টেলিভিশনের পর্দায় লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক। কিন্তু গড্ডলিকা প্রবাহের মতো সার দিয়ে দেশের সুদীর্ঘ সব রাজপথ দিয়ে হেঁটে চলা এই ছোট্ট ছোট্ট অকিঞ্চিতকর মানুষগুলো কিছুতেই দেখতে পাচ্ছিল না ওদের বাড়ি, ওদের রাজ্য, ওদের দেশ। সেই গন্তব্য বোধহয় আরও অনেক দূরে। অন্য সময় হলে বিশ্ব রেকর্ড হতোই, গিনিস বুকে উঠে যেত নাম। এক মা তার 2টো শিশু, একটা কোলে আর একটা ঘাড়ে নিয়ে পাড়ি দিল 700 মাইল। এক বাবা তার স্ত্রী কন্যাকে সাইকেলে চাপিয়ে চলে গেল সৌরাষ্ট্র থেকে গুয়াহাটি। এক পুত্র তার অন্ধ বাবার হাত ধরে হাঁটছিল 1800 কিলোমিটার। এখন হলো না সেসব কিছুই, কোনো রেকর্ড হলো না। অতিমারি এসে গেছে করোনা নামে। সে একাই শেষ করে দিতে পারে মানুষের সভ্যতা। কোনো ওষুধ নেই, কোনো টিকা নেই, প্রতিষেধক নেই। তাই বিশ্বজুড়ে লকডাউন, সভ্যতার লকডাউন, আধুনিকতার লকডাউন, আন্তরিকতার লকডাউন, মানবিকতার লকডাউন। কিন্তু
খিদে কথা শোনে না, পেট বড় বালাই, তাই এই নিরন্তর পথ চলা। আশ্চর্যের কথা, এই সুদীর্ঘ যাত্রায় করোনায় মরেনি কেউ। কেউ মরেছিল খেতে না পেয়ে, কেউ মরেছিল জল না পেয়ে, কেউ মরেছিল পথের ক্লান্তিতে। ঘুমন্ত কিছু মানুষকে পিষে দিয়েছিল ট্রেন, চাপা দিয়েছিল ট্রাক, কিন্তু সেসব নেহাতি ছোটোখাটো ঘটনা, একেবারেই তুচ্ছ। ইতিহাসের পাতায় স্থান পাবে না সেগুলো। এসব স্থান পায়নি কোনোদিন মানুষের ইতিহাসে। সেখানে স্থান পেয়েছে বড় বড় রাজা মহারাজা, সুলতান, আমির, ওমরাহ। স্থান পেয়েছে বড় বড় যুদ্ধ, বিগ্রহ, বড় বড় মূর্তি, মন্দির, মসজিদ, ভাস্কর্য। মহামারীর ইতিহাসে হয়তো স্থান পাবে করোনা, স্থান পাবে লকডাউন, একটা ছোট্ট ভাইরাসের ভয়ে আপামর মানুষের গর্তে লুকিয়ে পড়া। কিন্তু এই দীর্ঘ থেকে দীর্ঘতম যাত্রাপথের ইতিহাস কি কেউ লিখবে কোনোদিনও? যেখানে এক মহান, বিশাল, আত্মনির্ভর দেশের কোটি কোটি মানুষ, প্রবাসী মানুষ পরিযায়ী হয়ে গেছিল। আধুনিক সময়ে, আধুনিক বিশ্বের এক আধুনিকতম দেশে ওরা পায়ে হেঁটে পার হয়েছিল হাজার হাজার মাইল, রাস্তা দিয়ে, রেল লাইন ধরে, মাঠ, ময়দান, জঙ্গল, পাহাড়, নদী পেরিয়ে। যেমন হাজার হাজার মাইল সমুদ্রে পাড়ি দেয় পরিযায়ী কচ্ছপ, হাজার হাজার মাইল ডানা মেলে নীল আকাশে পাড়ি দেয় পরিযায়ী পাখি, ঠিক সেই রকম। তাই ওরা পরিযায়ী মানুষ।